চলুন ফিরে যায় আমাদের আজকের অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক নির্ঝর চৌধুরীর কাছে। আবারও চলে এলাম। এই প্রজন্মের একজন জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে আপনাকে আমরা মোটামুটি সবাই চিনি, এবং সেই সাথে যারা রবীন্দ্রসঙ্গীতের চর্চা করে তাদের কাছে আপনি অচেনা কেউ নন। রবীন্দ্রসঙ্গীতে আপনার ধ্যান জ্ঞান সবকিছু। তো ধ্যান জ্ঞান নিয়ে আসলে রবীন্দ্রনাথকে নিয়ে যার ধ্যান জ্ঞান, তার সাথে আড্ডাটা শুরু করতে চাই আসলে গান দিয়ে। অবশ্যই রবি ঠাকুরের গান। অবশ্যই আজকে তার প্রয়াণ দিবসে বিশেষ দিন, অবশ্যই 22শে শ্রাবণ, এবং এই দিনে দেখা যায় যে আসলে আকাশ মেঘলে মেঘলেই থাকে, কিন্তু বৃষ্টি বৃষ্টি একটা ভাব সবসময় থাকে, যেহেতু শ্রাবণ মাস। আর যেটা বলছিলে যে আসলে রবীন্দ্রনাথ আমাদের জীবনে তো একদম মিশে আছে, আমাদের জীবনের প্রতিটি পরতে প্রতিটি মুহূর্তে। তো দিন রাত কিন্তু কেটে যায় রবীন্দ্রনাথকে নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর তো জন্মেছিলেন আমার জন্মের বহু বছর আগে, আমাদের সবার জন্মের বহু বছর আগে, এবং তিনি চলে গেছেন যখন পৃথিবীর মায়া কাটিয়ে। সেই সময়টিও আসলে অনেক বছর পেরিয়ে গেছে, কিন্তু তারপরে ওই যে বেলা যে যায় সাজ বেলাতে, কিন্তু বেলায় বেলায় কিন্তু তার সাথে আমাদের একটা সূক্ষ্ম সম্পর্ক, আমাদের আবেগ, ভালোবাসা, অনুভূতি, দুঃখ, সুখ সবকিছুর সাথে তিনি মিশে আছেন। রবি ঠাকুরের বিকল্প কি আসলে আমাদের শিল্প সংস্কৃতির চর্চায় কখনো আসা সম্ভব? আসলে এই ধরনের মানুষের তো ক্ষণজন্ম হয়, হয়তো শত বছরে হাজার বছরে একজনই জন্মায়। তো এদের কখনো কারো রিপ্লেসমেন্ট আসলে সম্ভব না। এক একজন এক একভাবে তাদের আলোয় উদ্ভাসিত হয়। যেমন রবীন্দ্রনাথের পরে নজরুল এসেছেন, তিনি তার মতো তার আলোয় কিন্তু উদ্ভাসিত হয়েছেন। এর আগে লালন ছিলেন, তিনি তার আলোয় উদ্ভাসিত হয়েছেন। তো এক একজনের আসলে আলোর রংটা এক এক রকম, এবং এই মানুষগুলো কিন্তু আসলে আমাদের সুন্দরকে ভাবতে শেখায়, সুন্দরভাবে দেখতে শেখায় পৃথিবী। পুরো পৃথিবী জুড়ে যে কোনো ভাষায় যে কোনো সাহিত্যের কথাই বলি, এবং তারা এই মানুষগুলো জন্ম নেয় দেখি কিন্তু আমরা সুন্দর করে চিন্তা করতে শিখি, বাঁচতে শিখি। আমি উত্তর থেকে আসলে আরো একটা প্রশ্ন করব, এই উদ্দেশ্যে আমি প্রশ্নটি করেছিলাম। এই যে আমরা নানান মানুষের আলোয় উদ্ভাসিত হই, সেই উদ্ভাসিত হবার চর্চাটা এখনো চলমান আছে, কিন্তু তারপরেও কি মনে হয় না যে সেখানে খানিক ঘাটতি হয়েছে? কেননা রবীন্দ্রনাথ নজরুল চলে গেছেন, অনেক বছর পেরিয়ে গেছে। নতুন করে রবীন্দ্রনাথ নজরুলের কাছাকাছি কেন, ধারে কাছে যাবার মতো আসলে কাউকে আমরা পাইনি। এটা কি দরকার না? এটা দরকার, কিন্তু সেটার জন্য আমরা অপেক্ষা ছাড়া আসলে কিছু করতে পারি না। কারণ এরকম মানুষ তো আসলে চর্চা করে তৈরি হয় না, একদম জন্মগতভাবেই এরকম মেধা নিয়ে মানুষ চলে আসে। তবে এটাও ঠিক যে আসলে অনেকগুলো বছর পার হয়ে গেছে, এখনও সেরকম লেভেলের কোনো আমরা সাহিত্যিক কিংবা কবি কাউকে পাইনি যারা আসলে আমাদের আবার নতুন করে এই যুগের মতো করে আমাদের বাঁচতে শেখাবে, নতুন করে সুন্দর চিন্তা করতে শেখাবে। রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণ আধুনিক ছিলেন। তার কবিতায়, তার গল্পে, তার উপন্যাসে আমরা যা পেয়েছি, তাকে তার গানে যেভাবে আমরা পেয়েছি, শহর নগর গ্রাম বা একেবারে যেখানটায় শিক্ষা শিল্প সংস্কৃতির আলো ছড়ায়নি, সেই জায়গাটাতেও কিন্তু তিনি মানুষের কথা বলে গেছেন। এই যে আধুনিক রবীন্দ্রনাথ, আপনি আধুনিক রবীন্দ্রনাথকে কিভাবে বিশ্লেষণ করবেন? রবীন্দ্রনাথ আসলে না, একটা মানুষ আমি চিন্তা করি, তুমি ওই কবিতাটা নিশ্চয়ই জানো, যে আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়েছ বসে আমার কবিতাখানি। মানে একটা মানুষ কতখানি কনফিডেন্ট হলে সে তার জীবদ্দশা, তার সৃষ্টিকে নিয়ে বলে যেতে পারে যে আমার আরও 100 বছর পরে তুমি আমার কবিতা পড়বেই। এবং উনি কিন্তু একটা কথা বলেছিলেন কথা প্রসঙ্গে, যে আমার অন্য কিছু না হোক, আমার প্রবন্ধ, গল্প, উপন্যাস না হোক, কিন্তু আমার গান কিন্তু তোমাদের গাইতেই হবে। তার মানে উনি এই কনফিডেন্সটা ওনার ছিল যে আমার গান বাঙালি যতদিন থাকে, যতদিন বাংলা সাহিত্য থাকবে, তার গান কিন্তু চর্চিত হতেই থাকবে। এই যে বাংলা সাহিত্যের কথা বলছিলেন আপনি, এবং বাংলা ভাষাভাষী মানুষের মাঝে রবীন্দ্রনাথের বিস্তৃতির কথা বলছিলেন। আমরা তো বিশ্বের অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে, লাইব্রেরিতে, বড় বড় জায়গায় আমরা রবীন্দ্রনাথের মনুমেন্ট দেখি, তার লেখা কবিতা দেখি, তার গান গাইতে দেখি মানুষকে। নানান ভাষায় তার গানগুলো অনুদিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর তো আসলে দেশ জাতিকে ছাপিয়ে পুরো বিশ্বের হয়েছে। অবশ্যই, এই কারণে কিন্তু বলি বিশ্বকবি। তবে এখানে আমার একটা জিনিস একটু খারাপ লাগে, সেটা হচ্ছে যেভাবে রবীন্দ্রনাথকে আসলে পুরো বিশ্বের কাছে সমাদৃত করা উচিত ছিল, মানে বাঙালি জাতি হিসেবে আমাদের, সেটা কিন্তু কেন জানি সেরকম হয়ে ওঠেনি। এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখি রবীন্দ্রনাথের প্রতিকৃতি আছে, তার নামে রাস্তাও হয়তো করা হয়েছে, কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথকে নিয়ে পড়ানো হয়, কিন্তু তা কিন্তু মূলত বাংলা ভাষাভাষী বাংলা ভাষাভাষীর লোকদের মধ্যে। এর বাইরে কিন্তু অন্যান্য দেশে, অন্যান্য সংস্কৃতির মধ্যে, অন্যান্য ভাষার মধ্যে যে রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা হবে, সেই পরিমাণটা কিন্তু অনেক কম। গানের কথা যদি বলি, যে আমরা দেখেছি যে আমরা বাংলাতেই গান করি, দেশের বাইরে যখন যে বাঙালিরাই গান শুনতে আসে, বিদেশিরা কিন্তু কম শুনতে আসে, এবং তাদের ভাষায় যেভাবে রবীন্দ্রনাথের গান অনুবাদ করে চর্চিত হচ্ছে তা কিন্তু না, খুব কম। একসময় দেখেছি আমরা নরওয়েজিয়ান কিছু গান হয়েছিল। এখন যদি আশার আলোর একটা গান শোনাতেন রবি ঠাকুরের। আশাবাদটা আসলে রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছে। তুমি দেখবে যে তার জীবনে কিন্তু
মানে সাংসারিক জীবনে প্রচুর কষ্ট, তার স্ত্রী মারা গেছে, তার সন্তান মারা গেছে, তার জীবদ্দশায় একের পর এক। কিন্তু এই সবগুলোর মধ্যে থেকে কিন্তু তিনি কিন্তু আপন গতিতে আপন শক্তিতে জ্বলে উঠেছেন। তার প্রিয় মানুষগুলো মারা যাওয়ার পরে আমরা দেখেছি তার সৃষ্টিশীলতা আরও বেশি সৃষ্টিশীল হয়ে আমাদের কাছে ধরা দিয়েছে। দুঃখের কাছে শিল্পের প্রস্ফুটন ঘটে। একদম। আপনাকে পেলে শুধু গান শুনেই সময় কাটাতে ইচ্ছে করে, কিন্তু দর্শকদের কাছে, রবীন্দ্র ভক্তদের কাছে আসলে আমাদের কিছু দায়বদ্ধতা থাকে, যে কারণে কথা বলাটাও ভীষণ জরুরি। বর্তমান প্রেক্ষাপটে আপনার দৃষ্টিতে রবি ঠাকুরের গানের চর্চা, তার কথার চর্চা, তার ব্যক্তিত্বের চর্চা কতখানি হচ্ছে বলে আপনি মনে করছেন? গানের চর্চা অনেক হচ্ছে, খুব ভালো হচ্ছে, এটাতে কোনো রকমই দ্বিধা নেই। কিন্তু তার আদর্শের চর্চা, তার গানের বাণীর চর্চা কিংবা জীবনধারার যে চর্চা, সেটা আসলে অনেক কম। কারণ আসলে আমরা সব গানের চর্চা যদি অনেক হয়ে থাকে, সেক্ষেত্রে নির্ঝর চৌধুরীর মতো শিল্পীদেরকে আমরা অনেক পাচ্ছি না কেন? পাওয়া তো উচিত। এখন প্রজন্মের অনেকে খুব ভালো গাইছে, বিশেষ করে এখন তো আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে সঙ্গীত বিভাগ চালু হয়েছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয়, সরকারি বলি বেসরকারি বলি, সেখান থেকে কিন্তু অনেক ভালো ভালো ছেলেমেয়ে কিন্তু তৈরি হয়ে বেরোচ্ছে, রবীন্দ্রনাথের গানই বলি, নজরুলের গানই বলি। কিন্তু সেভাবে এটা অবশ্য ঠিক যে সামনে এগিয়ে আসছে না। আমরা জানি খুব ভালো গাইছে, কিন্তু হয়তো আসলে পারফর্মিং আর্ট একটু ডিফারেন্ট ব্যাপার। খুব ভালো গাইলে যে সে খুব ভালো পারফর্মার হয় সেটা কিন্তু না, যেটা কিন্তু দুই রকম জিনিস। তো যেভাবে আসলে গান শেখানো হয়, সুন্দর করে গানের চর্চার জায়গা থাকে, কিন্তু সেভাবে পারফর্মিং আর পারফর্ম করার যে ব্যাপারগুলো, সেটা কিন্তু ওভাবে বাংলাদেশের সঙ্গীত বিভাগের সিলেবাসগুলোতে অন্তর্ভুক্ত না। যে কোনো হয়তো খুব ভালো গাইছে, তারা খুব ভালো গায় কিন্তু খুব ভালো পারফর্মার না। এই কারণে হয়তো ভিজুয়াল মিডিয়ায় তাদের আমরা অনেক কম দেখি, যত ভালো আসা দরকার, যত বেশি আসা দরকার। আপনি তো একজন গুণী শিল্পী, আপনি অবশ্যই চান আপনার কিছু শিষ্য তৈরি হোক যারা আপনার মতো গান গাইবে বা আপনাকেও ছাড়িয়ে যাবে। শিল্পের চর্চার নিয়মটা এটা যে গুরুর থেকে তার শিষ্যরা তাকে ছাড়িয়ে যাবে, এখানেই গুরুর আসলে বড় অর্জনের জায়গাটা থাকে। আপনার সেরকম কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন কিনা, গান শেখাচ্ছেন কিনা? একটা সময় প্রচুর সময় গেছে, শিখিয়েছে অনেক ছাত্রছাত্রীকে। তো আমি 14 বছর শিখিয়েছি, তবে গত কয়েক বছর আসলে শেখানোতে একটু কম দিচ্ছে। আমি আসলে নিজের গানের দিকে মনোযোগ বেশি দিচ্ছি, নিজেকে আরো তৈরি করছি। হ্যাঁ, আমি অবশ্যই শিখছি। আমার ক্লাসিক্যালের গুরুত্ব রেজনাই লাবলু, ডক্টর রেজনাই লাবলু, ওনার কাছেই শিখেছি আমি অনেক আগে থেকে। মাঝখানে অনেক বছর শিখিনি, অনেক ব্যস্ত ছিলাম মিডিয়ার কাজে, এখন আবার যাচ্ছি, কারণ শেখার কিন্তু শেষ নেই। তো নিজের এবং যতক্ষণ আসলে নিজের গায়কে নিয়ে একটা মানে সন্তুষ্টি না আসে, ততদিন কিন্তু মনে হয় যে না, আরেকটু ভালো শেখা উচিত, আরেকটু ভালো গাওয়া উচিত। তো সেই প্রক্রিয়ার মধ্যে আছি, কিন্তু সামনে আমার ইচ্ছা আছে যে আমি আসলে শেখানোতে মনোনিবেশ করবো, কিছু শিষ্য অবশ্যই তৈরি করে যাব। রবি ঠাকুরের গানের চর্চা আপনাকে আমরা করতে দেখি, সাথে সাথে আপনার বই পড়া হচ্ছে কিনা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়া হচ্ছে কিনা, সেসব নিয়ে যদি একটু বলতেন। নিয়মিত যে তা না, তবে কাজের প্রয়োজনেই পড়া হয়, কারণ তুমি জানো যে আমি প্রচুর নৃত্যালেখ্যর সঙ্গীত পরিচালনা করে থাকি। তো তখন যখন স্ক্রিপ্টগুলো করি, তখন আমাকে সেই স্ক্রিপ্টের প্রয়োজনে গানের সাথে কবিতা কী দিব, পাঠের অংশ কী দেবো রবীন্দ্রনাথের, সেগুলো নিয়ে পড়াশোনা করতে হয়। তো সেই সঙ্গে পড়া হয়, আর বারবার এই পড়ার হয়তো সবসময় ছিল, কিন্তু এখন হয়তো ব্যস্ততা অনেক কম হয়। কিন্তু প্রতিদিন আমি চাইলেও 2-3 পাতা পড়ার চেষ্টা করি ঘুমানোর আগে হলো। তো সেখানে দেখা যায় মাঝে মধ্যে রবীন্দ্রনাথের। সবশেষ কোন বইটা পড়েছেন? সবশেষ আমি পড়েছি, সেটা রবীন্দ্রনাথের বলবো নাকি অন্য কোন লেখকের? রবীন্দ্রনাথ ঠাকুরেরটা জানতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা পড়েছি, আমি কবিতা পড়েছি কয়েকটা, কারণ একটা বর্ষা নিয়ে একটা প্রোডাকশন করছি অর্থে আমাদের পরিচালনে, সেগুলোকে বর্ষার অনেকগুলো কবিতা পড়া হয়েছে। বাহ, মানে আরো গল্প করতে ইচ্ছে করছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে জানলাম, আর ব্যক্তি নির্ঝর চৌধুরীকে নিয়ে তো আসলে আমরা মোটামুটি সবাই জানি যারা নির্ঝর চৌধুরীকে ভালোবাসি। খুব ভালো লেগেছে রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে আজকের এই দিনে আপনার কাছ থেকে রবীন্দ্রনাথকে একটু হলেও জানার জন্য। আমার ভীষণ ভালো লেগেছে সূচনা, তোমার সাথে বসতে পেরে আজকে আড্ডাতে, এবং অবশ্যই বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বিশেষ দিনে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা গান শুনতে শুনতে বিদায় নিব, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন@banglavision.tv। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, গায়ের জোরে সব হতে পারে, কিন্তু গায়ের জোরে গুরু হওয়া যায় না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আচ্ছা, একটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।